তৃতীয় দিন প্রথমে একটু অস্বস্তি ব্ল্যাকউড এবং সিলভার ব্যাটিংয়ে বাংলাদেশে কিন্তু বোলিং একটু অস্বস্তিতে থাকলেও পরবর্তীতে আসলে যেভাবে কামব্যাক করেছে বাংলাদেশ সেখান থেকে তারপরে ব্যাটিংয়ে নেমে আসলে পরপর 3টি উইকেট হারানো সবকিছু মিলিয়ে আসলে বললেই চলে যে কিছুটা বাংলাদেশের দিকে আবার কিছুটা উইন্ডিজের দিকে আসলে পুরো তৃতীয় দিনটাই আসলে গিয়েছে। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব নিউজ 24 এর ম্যাচ অ্যানালাইসিসে এবং আমি সঙ্গে আছি আপনাদের সঙ্গে গালিব ইবনে রিয়াজ এবং সেই সাথে আমার সঙ্গে আছেন আজকের পুরো শো জুড়ে আলোচনা করার জন্য ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবাল এবং সেই সাথে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক এছাড়াও আমাদের স্টুডিওর অপর প্রান্ত থেকে যুক্ত হবেন মাহফুজুল ইসলাম সহকর্মী। গালিব ইবনে রিয়াজ, ধন্যবাদ আপনাকে। এবং একই সঙ্গে হচ্ছে গিয়ে যেমনটি বলছিলেন তৃতীয় দিনে যেই একটি অবস্থা দাঁড়ালো, একটা মাঝামাঝি অবস্থা। আসলে ওয়েস্ট ইন্ডিজও খুব যে ভালো অবস্থায় আছে তা বলা যাবে না, বাংলাদেশ যে আসলে ভালো অবস্থায় আছে বলা যাবে না। যেমন দুটি উইকেট যে লুজ হয়েছে, তামিম ইকবাল এবং নাজমুল শান্তর উইকেট, সাদমানের উইকেট এবং একই সঙ্গে নাজমুল শান্তর উইকেট, 3টি উইকেট লুজের কারণে কিন্তু বাংলাদেশ কিছুটা বলা যায় যে হচ্ছে গিয়ে টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনটায় আশানুরূপভাবে শেষ করতে পারেনি। তবে চতুর্থ দিনে আমরা প্রত্যাশা করতেই পারি একটা লম্বা জুটি হবে। মুমিনুল হক এবং মুশফিকুর রহিম আছেন, আলোচনায় যাব আমরা, আলোচনা এগিয়ে যাবে এবং আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই আমরা আবারও আসবো আপনার কাছে। তো আমরা আসতে চাই আসিফ ইকবাল ভাই, যে অবস্থা আসলে ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশের আসলে বলাই চলে 218 রানের লিড টেস্টে যেভাবে উইকেটে বল রান করছে সবকিছু মিলিয়ে বলা যেতে পারে যে আগামীকালকে যদি 100 রানও যদি বাংলাদেশ যদি স্কোর বোর্ডে সংগ্রহ করতে পারে, ভালো একটা লিড এবং এই টেস্ট জেতার মতো একটা সংগ্রহ আসতে পারে। কিন্তু মনে হচ্ছে না যে 3জন টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু ইতিমধ্যে আউট হয়ে গেছে। তো সেই জায়গায় আসলে কি দাঁড়াতে পারে ম্যাচে? হ্যাঁ, সেটা ঠিক যে 3 উইকেট পতনটা আসলে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। কিন্তু বাট আমি বলবো যে তারপরে ধরেন অধিনায়ক মমিনুল এবং মোস্ট সিনিয়র ক্রিকেটার মুশফিক যেভাবে হ্যান্ডেল করেছে, ডিপেন্ডেবল সব থেকে। তো টুমরোজ ফার্স্ট সেশনের ফার্স্ট আওয়ারটা খুব ভাইটাল হবে এবং এই দুজনের উপর কিন্তু অনেক কিছু নির্ভরশীল। আর আপনি যেটা বললেন যে 100 রান আরও যদি অ্যাড করে তাহলে হয়তো 300 রান কিন্তু এই উইকেটের জন্য ডিপেন্ডেবল। এবং আমি মনে করি যে 270 280 রান করলে জিতবে, কারণ অতীতের রেকর্ডগুলো কিন্তু তাই বলে। এবং এইখানে ধরেন 300 প্লাস করে জয়ের রেকর্ড কিন্তু মাত্র একটি। তো সেই হিসাবে বাংলাদেশ কনফিডেন্ট হতেই পারে, বাংলাদেশের ক্রিকেটাররা, ক্যাপ্টেন মুমিনুরও কনফিডেন্ট হতে পারে, স্পিনাররা। তো এইখানে একটা কথা বলি যে বাংলাদেশের জন্য যেটা একটু ব্যাকফুটের বিষয় সেটা হলো সাকিবকে পাচ্ছে না, কারণ মোস্ট ভাইটাল বোলার এবং মোস্ট সিনিয়র বোলার এবং ম্যাচ উইনার, জেনুইন ম্যাচ উইনার, এবং তার উপস্থিতি, তার বোলিং সব কিছু কিন্তু বাংলাদেশকে এগিয়ে দেবে। সেই জায়গাটায় বাংলাদেশ একটু পেছানো, বাকি 3 স্পিনারকে বাকি কাজগুলো করতে হবে। ইটস এ টাফ জব। তারপর আমি বলবো যে ধরেন 280 300 কিন্তু মোর এনাফ টু উইন। সাকিবের কথা যখন আসলো ইস্তাক ভাই, আপনার কাছে আমি এই প্রশ্নটা নিয়ে আসতে চাই। বোলিং তো হচ্ছে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করবে তখন, কিন্তু তার আগে এখনো আমরা জানি যে মুশফিক এবং মুমিনুল ক্রিজে রয়েছেন। আউট হওয়ার পরে মুশফিক আউট হওয়ার এর আগে কিন্তু আসলে সাকিবের আসার কথা ছিল, কিন্তু ইনজুরির কারণে সাকিব আসবে না এবং আসবেও না। এরপরে লিটন, মিরাজ এবং নাইম এবং তারপরে যারা আছে তারা। কিন্তু এই যে মনে কি হয় না মিরাজ 100 করেছে, আমরা আসলে আশা করতে পারি না এরকম যে বাংলাদেশে খুব রেয়ার যে একজন ফার্স্ট ইনিংসে ভালো একটা ইনিংস করার পরে দ্বিতীয় ইনিংসে ভালো একটা স্কোর করে। তো সেই জায়গায় আসলে কাকে ভূমিকাটা নিতে হবে সাকিবের এই জায়গাটা, কারণ সাকিব কিন্তু প্রথম ইনিংসে ভালো একটা ইনিংস উপহার দিয়েছে বাংলাদেশকে। সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে হয় যে ফার্স্ট সেশন তো আছে বললো, অবশ্যই ফার্স্ট সেশন উইল বি ভেরি ক্রুশাল। আমি মনে করি ফার্স্ট 5 ওভার্স উইল বি ভেরি ক্রুশাল। সবসময় দেখা যায় যে কোনো সেশনের প্রথম দিকে কিংবা শেষের দিকে কিছু একটা ঘটে। আমরা গতকালকেও দেখেছি লিটন দাস সেই প্রথমে সেট হওয়ার আগেই উইকেটের পেস বোঝার আগেই আউট হয়ে গেল, হি ওয়াজ বোল্ড। তো এই ইউল হ্যাভ টু বি আ লিটল কেয়ারফুল। আমি মনে করি যে প্রথম 5-10 ওভার থেকে খেলে পেসটা বুঝে ইনস্টেড অফ প্লেইং হরাইজন্টাল শটস, ফ্রন্ট অফ দ্য উইকেট শট খেলাটা আমার মনে হয় টু বি অন দ্য সেফ সাইড উচিত হবে। এবং তাদের বল অবভিয়াসলি দেল বোল ট্রাই টু বোল ইন দ্য রাইট এরিয়াজ। ওই এলবিডব্লিউ পাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেটাতে একটু ওয়াচফুল থাকতে হবে। সেটা যদি আমার মনে হয় যে মমিনুল হক এবং মুশফিক রহিম এদের দুজনের মধ্যে একজনকে
চেষ্টা করতে হবে টু ক্যারি অন। শুরুতে আসলে দুজন পেসার কিন্তু তাদের দলে রয়েছে, কিন্তু তারপরও শুরুটা কি করতে পারে, স্পিন দিয়ে না পেস দিয়ে? না, স্পিন দিয়ে করার চেষ্টা হয়তো এক এন্ড দিয়ে, কিন্তু স্পিন দিয়ে হয়েছে, এক এন্ড দিয়ে অথবা করলেও করতে পারে, বিকজ শ্যারন গ্যাব্রিয়েল পাবে একটু ময়েশ্চার ইন দ্য উইকেট এন্ড হি ইজ কুইক, 135 140 সবসময় কনসিস্টেন্টলি করে গেছে। সুতরাং তার পেসটা সে যদি ঠিক এরিয়াতে যদি বোলিং করে, আর যেটা বললাম যে এলবিডব্লিউ এর একটা সম্ভাবনা সবসময় থেকেই যায়, ইফ ইউ আর বোলিং অন অ্যাবসলিউটলি রাইট অন টার্গেট, তো সেটা স্পিন হোক আর পেস বোলারই হোক। এবং সেখানে যদি প্রথমের দিকে যদি আমার মনে হয় ব্যাটসম্যানরা যদি ওই সেশনটাকে পার করে ফেলতে পারে, ফার্স্ট আওয়ার তো আমার মনে হয় অবভিয়াসলি ক্রুশাল, বাট তার আগে আমার মনে হয় যে দুজনের একজন যে কোনো মেক শিওর দ্যাট ইউ ডোন্ট লুজ আর্লি উইকেটস, তাহলে ব্যাকফুটে রিয়েলে পড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেই জায়গায় লিটনকে হয়তো একটা বড় ভূমিকা রাখতে হতে পারে কালকের ফার্স্ট সেশনে যদি এমন কোনো ঘটনা ঘটে যায়। তবে আজকের কালকে কি হবে না হবে সেটা তো আমরা আরো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আজকের ম্যাচে আসলে কি ঘটেছিল সেটি চিটাগাং থেকে আমাদের পার্থ বণিক আমাদের সহকর্মী জানিয়েছে, আমরা দেখে নিতে চাই সেই প্রতিবেদনটি। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ভালো মন্দে কাটালো বাংলাদেশ। একদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 218 রানের লিড, তো অন্যদিকে শেষ বেলায় 3 উইকেটের পতন। সব মিলিয়ে ভক্তদের মিশ্র অনুভূতি উপহার দিল তামিম মিরাজরা। আগের দিন ইনজুরিতে পড়ায় সবার কৌতূহলের কেন্দ্রে ছিলেন সাকিব। শেষমেশ শঙ্কা সত্যি করে মাঠে নামলেন না দেশসেরা এই তারকা। ফিল্ডিংয়ে তার বদলি ইয়াসির রাব্বি। সাগরিকায় দিনের শুরুটা ছিল বাংলাদেশের অনুকূলে। তাইজুলের প্রথম বলেই আউট বোনার। কিছুক্ষণ বাদে নাইমের দারুণ এক টার্নে বোল্ড হয়ে ফেরেন ক্রেইগ ব্র্যাথওয়েট। টেস্টে অভিষিক্ত কায়েল মায়ার্স অবশ্য লড়ে গেছেন অনেকক্ষণ। মিরাজের শিকার হবার আগে তার ব্যাট থেকে আসে 40 রান। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন জার্মেন ব্ল্যাকউড ও জোশুয়া দা সিলভা। তাদের 99 রানের জুটিতেই মূলত 259 রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। 171 রানে এগিয়ে থাকা বাংলাদেশকে দ্বিতীয় ওভারেই দিশেহারা করে তোলেন রাহিম কর্নওয়াল। এক ওভারেই তুলে নেন তামিম শান্তর উইকেট। আগের ইনিংসে ধৈর্যের পরীক্ষা দিলেও এবার আর পাস করতে পারেননি সাদমান। শ্যানন গ্যাব্রিয়েলের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান এই ওপেনার। শেষ ওয়ানডেতে কুচকির ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান, আর এবার এমআরআই স্ক্যানের রিপোর্ট বলছে নতুন জায়গায় আঘাত পেয়েছেন দেশসেরা এই তারকা। বাম পায়ের উড়ুতে লেগেছে টান, তাই চট্টগ্রাম টেস্টের বাকিটা সময় সাকিবকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। আমরা পার্থ যেটা বলছিল যে একটা বিষয় কিন্তু এই ম্যাচে কিন্তু ঘটে যাওয়া, যেটা হচ্ছে ব্ল্যাকউড এবং সিলভার যে পার্টনারশিপটা 99 রানের, এবং তারপরে আমরা দেখলাম যে পুরো তাসের ঘরের মতো আসলে ভেঙে পড়লো ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটসম্যান এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। তো সে থেকে এই যে 99 রানের পার্টনারশিপ, এই পার্টনারশিপটা হওয়ার পেছনে বাংলাদেশের কিন্তু দুই প্রান্ত থেকে স্পিনাররা কিন্তু একের পর এক বল করেছিল। সাকিবের অভাবটা কি এখানে ফুটে উঠছিল, নাকি আসলে কোন জায়গাটায় ল্যাকিং ছিল বলে আপনার মনে হয়? ক্রিকেট তো পার্টনারশিপের গেম, আর স্পেশালি টেস্ট ক্রিকেট তো পার্টনারশিপের উপর ডিপেন্ড করে। বাংলাদেশে ধরেন 430 করেছে, বড় বড় কোনো পার্টনারশিপ নেই, বাট ছোট ছোট 50, 60, 70 রানের পার্টনারশিপ বলছে। তো ওদেরকেও কিন্তু ওই জায়গা থেকে দেখেন দুজন কিন্তু নিয়ে এসছে 99 এর পার্টনারশিপ। তো সেই জায়গায় ধরেন সাকিবের অভাবটা তো বোঝাই গেছে, কারণ সাকিবের অভিজ্ঞতা অনেক বেশি ইমার্জেন্সি দলের জন্য, অনেক বেশি নেসেসারি, কারণ সাকিব জানে কখন কোন মুহূর্তে বোলিংটা করতে হবে এবং তার ফিল্ডিং সেট আপ সব কিছু। সেই জায়গায় আমি বলবো না যে মিরাজ, তাইজুল কিংবা নাইমরা খারাপ বল করেছে, বাট ওরা খুব ডেডিকেটেড ছিল যে খেলতে হবে, উইকেটে থাকতে হবে, এবং ওরা কিন্তু খুব ডিটারমাইন্ড ছিল। এবং তারা দেখবেন যে বলের উপরে চড়া হয়ে যখন খেলার সেটা খেলেছে, বাট ডিফেন্সিভ মুডেই বেশিরভাগ ছিল। তো সেই জায়গায় সাকিবের অভাবটা ধরেন শুধু ওই পার্টনারশিপের জন্য না, মানে আরও আগে, এখন পার্টনারশিপ একটা হয়েছে দেখে 259 হয়েছে, আবার দেখেন ওই পার্টনারশিপটা ব্রেক করার পরে কিন্তু 6 রানে 5 উইকেট হচ্ছে মাত্র 22 বলের ব্যবধানে। তো এর হতেই পারে, ক্রিকেটে ইট উইল হ্যাপেন ইন এভরি মোমেন্ট, আপনার সব সময়ই হবে। এবং ওই হয়েছে কি, ক্রিকেটে একটা জিনিস আছে, যেহেতু ইস্তিয়াক ভাই ক্রিকেট আছে, উনিও জানেন যে একটা সময় দুলতে থাকে, কেউ যদি রশিটা ধরে ফেলতে পারে তার পক্ষেই কিন্তু হেলে যায়। বাংলাদেশ কিন্তু লাস্ট সেশনের ধরেন এই 22টা বল যে 4 ওভারটা যেভাবে ধরে ফেলেছিল স্পিনাররা, এবং এইটাই আমি বলবো যে বাংলাদেশি স্পিনারদের ক্রেডিটটা সবচেয়ে বেশি দেবো, বাট ওদেরও ডিসক্রেডিট ছিল, ওরা খুব হারি ছিল, ওরাও কিন্তু তাড়াহুড়া করতে, ধরেন এই সুইপ শট খেলা কিংবা একটা মিড উইকেটে খেলতে যাওয়া, এগুলো ওরা করেছে তাড়াহুড়োর জন্য।
তো 6 রানে 5 উইকেট হারানোর মতো এরকম অবস্থা ছিল না, বাট আমি বলবো যে আমাদের বোলাররা ওই পার্টনারশিপটাকে ব্রেক করার পর যে চড়ে বসেছিল, এটা কিন্তু অনেক বড় বিষয় এবং এটা কিন্তু অনেক সেখানে মিরাজের ভূমিকাটা অনেক বড় একটা অংশ ছিল। একটি বিষয় নিয়ে একটা ইন্ডিভিজুয়াল একজন বোলারকে নিয়ে কথা বলতে চাই, তাইজুল ইসলাম। আমরা দেখেছি যে বঙ্গবন্ধু টি-20 কাপে তার কিন্তু বোলিং অ্যাকশনে একটা বড় একটা পরিবর্তন এসেছিল, আবার এই টেস্ট ম্যাচে তাকে আবার দেখতে পাচ্ছি পুরনো বোলিং অ্যাকশনে। তো এই জায়গাটা এবং তাইজুলের এই জায়গাটা কি মনে হচ্ছে যে দুটো মিলিয়ে তাইজুলকে একটু অস্বস্তিতে রয়েছে কিনা, তার বোলিং এ কোনো জায়গায় মনে হয়েছে কিনা আপনাকে? না, সেটা না, বিকজ আমি যতটুকু জানি যে সে এটা ভিক্টোরিয়ার সাথে কথা বলেছে and he will go back to his old action, এবং সে স্বাভাবিক একটা বোলার, হি ইজ অলরেডি গট 100 উইকেটস, সেখানে তাকে চেঞ্জ করানোর হ্যাঁ কোনো রকম, এবং সে জানি না কতখানি স্বাচ্ছন্দ্য বোধ করছিল, বাট তার নিজস্ব যে অ্যাকশন এটা হয়তো বা ওই রিদম সেম টাইপ অফ রিদম পাওয়ার কথা না, বাট এখন যেহেতু তার নিজের মতো করে বোলিং করছে, আই থিঙ্ক ইট উইল টেক হিম একটা টেস্ট ম্যাচ কিংবা একটা সেশনে 2-1 উইকেট পেয়ে গেলে সে আবার নিজের ছন্দে চলে আসবে, কিন্তু কন্টেইন তার যা করার সেটা কিন্তু তার সেই চেষ্টা ছিল, এবং উইকেট থেকে পারচেজ পেয়েছে, কিন্তু এমন না যে সে উইকেট থেকে আদায় করতে পারেনি। দিনের শুরুর ব্রেকথ্রুটা কিন্তু তাইজুলের হাত ধরে গেছে। তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো সে হলো জেনুইন টার্নার স্পিনার, মানে একটা বাংলাদেশ টিমের যতগুলো স্পিনার আছে এই মুহূর্তে আপনি একদম জেনুইন টার্নার, মানে যেটা একটা স্পিনার সবচেয়ে বড় গুণ, সেটা হলো তাইজুলের ফার্স্ট বলে তো আজকে নিয়ে নিল, এবং লেফট আর্ম অর্থোডক্স বলার আমরা যেটাকে আসলে বলে থাকি। আমরা মাহফুজের কাছে যাব। মাহফুজ ইসলাম আমাদের অন্য প্রান্তে রয়েছেন। মাহফুজ, আপনার কাছে এই ম্যাচের আজকের তৃতীয় দিন এবং আগামী কালকের যেই অ্যানালাইসিস সেই সম্পর্কে আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আসছি আপনার কাছে। গালিব ইবনে রিয়াজ, আলোচনাটা শুনছিলাম এবং আলোচনায় কিন্তু বেশিরভাগ জুড়ে আছে হচ্ছে গিয়ে টাইগারদের স্পিন অ্যাটাক এবং একই সঙ্গে উইকেটের আচরণ। আমরা কিন্তু দেখেছি যে হচ্ছে গিয়ে কর্নওয়াল ফার্স্টের থেকে বড় বড় টার্ন পাচ্ছে, এবং আমরা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সময় কিন্তু দেখেছি যে হচ্ছে গিয়ে নাইম কিন্তু ভালো টার্ন পাচ্ছিল, তাইজুল ভালো টার্ন পাচ্ছিল, এবং তাইজুলের বলে কিন্তু যেটি বলছিলেন অ্যাকশন, তার চেয়ে বড় বিষয় কিন্তু হচ্ছে অনেক বেশি ভেরিয়েশন এসছে, যেটি টেস্ট ক্রিকেটে অনেক বেশি ইম্পর্টেন্ট। একই সঙ্গে যদি আমি বলি একটি পজিটিভ দিক বলতে হবে যে হচ্ছে কি আজকে সাদমান ব্যাটিং করেছে, তিনি 42টি বল খেলে 5টি রান করেছে। তিনি ফার্স্ট ইনিংসেও একটি দুর্দান্ত ইনিংস খেলেছে, এবং তার ইনিংস লম্বা করার যে প্রবণতা, সেই প্রবণতাটুকু কিন্তু হচ্ছে কি টেস্ট ক্রিকেটের জন্য অন্তত বাংলাদেশের জন্য অনেক বেশি পজিটিভ। এটি একটি পজিটিভ বিষয়। আরেকটি বিষয় এখানে একটি নোটিস করার বিষয় আছে, যেমন আজকে বাংলাদেশ ব্যাটিং করার সময় মুশফিকুর রহিম যখন নামলেন, তিনি কিন্তু কয়েকটি বল খেলার পরেই কর্নওয়ালের বলে একটি আবেদন হয়েছিল, অবশ্য আবেদনটা জোরালো ছিল না, তারা যদি রিভিউ নিত তাহলে কিন্তু বাংলাদেশকে আরো বড় বিপদে পড়তে হতো। তিনি একটি সলিড ডিফেন্স করতে চেয়েছিলেন, বলটিকে থামাতে চেয়েছিলেন, কিন্তু বল ব্যাটে সংযোগ হয়নি, তার গ্লাভসে লেগেছিল, এটি কিন্তু পরবর্তীতে রিপ্লেতে দেখা গেছে। তো সেই জায়গা থেকে যেহেতু তারা আবেদনটি করেনি, সেক্ষেত্রে এই জায়গায় বাংলাদেশ কোনো বিপদে পড়েনি। আরেকটি বিষয় যে আগামীকালকের কথা, যেটি হচ্ছে আমরা চট্টগ্রামের যেই স্টেডিয়ামে খেলা হচ্ছে তার আচরণ সম্পর্কে আমরা জানি, ব্যাটে বল আসে এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা সাবলীল ব্যাটিং করেছে, যে পার্টনারশিপটির কথা বলছিলেন। এবং যদি বলি যে মমিনুল, তিনি কিন্তু হচ্ছে গিয়ে একই সঙ্গে আজকের ব্যাটিং যে 31টি রান এখন পর্যন্ত করে অপরাজিত আছেন 50 বলে, সেখানে কিন্তু তিনি সলিড কিছু শট খেলেছেন, সে জায়গায় তাকে কিন্তু আক্রমণাত্মক একটা ফিল্ডিং পজিশন আমরা কিন্তু দেখেছি, যেটা কিন্তু মমিনুলও কিন্তু হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেছিলেন বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ইনিংসের সময়। তো এই জায়গায় মমিনুলকে একটি ভূমিকা রাখতে হবে, যেমনটি লিটন দাসকে নিশ্চয়ই ভূমিকা রাখতে হবে, তবে মমিনুলের অধিনায়কত্বের জায়গায় মোটামুটি টেস্টের তার টেম্পারের জায়গায় মোটামুটি তিনি প্রুফ, কিন্তু তাকে ব্যাটিং এর জায়গায় অনেক বেশি চতুর্থ দিনে একটি ক্যাপ্টেন্সি নক যেটাকে বলি সেটা কিন্তু করতে হবে। আর বাংলাদেশের মুশফিকের কথা যদি বলি, মুশফিক বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন, এবং সেক্ষেত্রে দুজন ব্যাটসম্যান, একজন রাইট হ্যান্ড একজন লেফটি, সেক্ষেত্রে তাদের যে হচ্ছে কি একজন লেফটি স্পিনার রয়েছেন এবং রাইটি স্পিনার রয়েছেন, তাদেরকে দিয়েই আসলে মূলত মূল আক্রমণের ছকটা, বোলিং আক্রমণের ছকটা হচ্ছে কি ওয়েস্ট ইন্ডিজ সাজাবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। তবে একটি বিষয়, কালকে প্রথম সেশনের পরে দ্বিতীয় সেশনে উইকেটটা কেমন আচরণ করবে সেটির উপর নির্ভর করছে কিন্তু এই টেস্টের অনেক কিছু। আসিফ ভাই যেটি বলছিলেন 280 290 খুব ভালো স্কোর, কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশের বোলারদের চতুর্থ ইনিংসে অনেক বড় একটা দায়িত্ব থেকে যায়, যেহেতু টেস্ট ক্রিকেট 20টা উইকেট বোলারদের নিতে হবে।
তো সেই জায়গাটা থেকে নিশ্চয়ই আমরা পরবর্তী সেশনটাতে আবার আলোচনা করব। কালিব, মাহফুজ আপনাকে ধন্যবাদ। আসবো পিচ নিয়ে কথা বলবো, যেহেতু টেস্ট ম্যাচের সব থেকে ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর হচ্ছে পিচ হয়ে দাঁড়ায়, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ম্যাচ অ্যানালাইসিসের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দর্শক, বিরতি পরে আবারও স্বাগত। আমরা আছি ম্যাচ অ্যানালাইসিসে। আমাদের সঙ্গে আছেন আসিফ ইকবাল, ক্রীড়া সাংবাদিক, এবং ইস্তাক আহমেদ, সাবেক ক্রিকেটার। শুরুতে যদি আপনার কাছে আসি, যে উইকেটের আচরণ কেমন দেখছেন? উইকেট অবভিয়াসলি স্পিনারসদের কে সহায়তা করবে। 11টা উইকেট তো আমরা পড়তে দেখলাম আজকেই, এবং থার্ড সেশনে 8টি উইকেট, 8 উইকেটস। এবং আমরা কালকের দিন থেকে আমার মনে হয় আরও ভিয়ার অ্যান্ড টেয়ার হবে, এবং স্পিনার্সরা মানে এখানে আই থিঙ্ক দেল ক্রিয়েট হ্যাভক কালকে। এবং বাংলাদেশি যেটা আসিফ বলল, যে তাইজুল আমার মনে হয় মেবি আ ভেরি ডিফিকাল্ট প্রসপেক্ট ইন দ্য সেকেন্ড ইনিংস। যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করবে তখন তাইজুলের একটা বড় ভূমিকা থাকবে, বিকজ তাইজুল আবার এই ধরনের উইকেট মেবি হি উইল বি, আর যদি রাফে যদি রাফটাকে সে যদি ইউটিলাইজ করতে পারে, তো সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের জন্য ডিফিকাল্ট হবে। এখানে রান মেকিং ইউ রিয়েলি হ্যাভ টু অ্যাপ্লাই, এবং মুশফিক এবং মমিনুল হককে যদি তারা প্রথম, যেটা আমি বললাম, আই স্টিক টু দিস পয়েন্ট, ফার্স্ট 5 ওভার্স উইল বি ভেরি ক্রুশাল। সেখানে যদি পার পেয়ে যায় কিংবা সেটা যদি বেরিয়ে আসতে পারে, আমার মনে হয় দেন আসিফের যে কথাটা, দ্য ফার্স্ট সেশন দ্যাট উইল বি দ্য টেস্টিং টাইম ফর বাংলাদেশ। ফার্স্ট সেশন উইল বি ভেরি ক্রুশাল, বাট তার আগে আমার মনে হয় যে ফার্স্ট 5 ওভার্স, বিকজ এই ইউ রাইটলি সেড, যে স্পিনারকে দিয়ে ওপেন করবে নাকি এক সাইড দিয়ে যাকেই করুক না কেন, উইকেট টেকিং ডেলিভারিজ অটোমেটিকলি বোলাররা সেটাই ফোকাস করবে। এবং এখানে উইকেট থেকে বাড়তি কিছু যদি পারচেস প্রথম ফার্স্টের দিকে নাও পেতে পারে, ফার্স্টে একটু ময়েশ্চার থাকবেই স্বাভাবিকভাবে, বাট আমার মনে হয় অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস উইকেটটা আরেকটু সূর্যের তাপে তখন একটু উপরে আরেকটু যদি উইকেটের আচরণটা যদি আসলে এরকমই যদি হয়, তাহলে আসিফ ভাই কি বাংলাদেশ আসলে মাথায় কি নিয়ে নামা উচিত, যে আমি ফার্স্ট সেশনে যত পারি রান করে ফেলবো, নাকি দেখে শুনে মোটামুটি একটা ভালো স্কোর করে দেন ছাড়া উচিত, যে এটা যাক না পঞ্চম ডেতে, কিন্তু আমি দেখে শুনে খেলি, নাকি তাড়াহুড়া করে ফার্স্ট সেশনে ভালো একটা স্কোর করা উচিত? আসলে কি নিয়ে মাথায় নিয়ে নামা উচিত কালকে? অবশ্যই তো একটা প্ল্যান থাকবে, তবে ওই তাড়াহুড়ো করে রান করা, চেস করা, এটা কিন্তু ডিফিকাল্ট হবে, ভেরি ডিফিকাল্ট। কারণ বলে আপনি খেয়াল করলে দেখবেন যে উইকেটে ধুলো উঠতেছে, ডাস্ট, তার মানে বল কিপিং লো, আপনাকে লো হচ্ছে, লো হবে, আর উইকেট কিন্তু ভেঙে যাচ্ছে। মানে এই সমস্ত উইকেট আসলে থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে ভেরি ডিফিকাল্ট টু প্লে। ব্যাটিং করতে খুব খারাপ, কারণ আপনি এখানে আনইভেন থাকবে। তবে আমি কিন্তু কালকে অন্য একটা বিষয় বলবো, সেটা হলো যে ক্যারিবিয়ানরা কালকে হয়তো তাদের একটা নতুন অস্ত্র ব্যবহার করতে পারে যদি বাংলাদেশ ব্যাটিং আসবে, সেটা হলো তাদের লেগ স্পিনার বোনারকে আপনার খেয়াল আছে কিনা, আপনার বোনার কিন্তু ফার্স্ট ইনিংসে বাংলাদেশে 3টা না 4টা ওভার করেছে, এবং তার এখানে কিন্তু ধরেন মুশফিক স্লিপে একটা ক্যাচ দিয়েছিল, বেঁচে গেছে, তারপরে একটা উইকেট নিয়েছে। তো লেগ স্পিনার এখানে খেলাটা ডিফিকাল্ট, কারণ লেগ স্পিনার বল ইচ্ছাকবে আপনি ভালো বলতে পারবেন যে বল কিক করে, এবং বল কিন্তু লো হয় বেশি, কারণ এটা ওরা রিস্ট বোলিং করে, আর্ম বোলিং করে এই জায়গায়। তো ওই জায়গাটা কিন্তু ভাইটাল হবে যদি তাদের ব্রেথওয়েট তাকে ব্যবহার করে। এটা আমি বলবো যে বাংলাদেশের জন্য ডিফিকাল্ট হবে তাকে খেলাটা এই উইকেটে। তারপরে আমি বলবো যে ধরেন একটা প্ল্যান যেটা হলো যে আপনার এখানে ওই একটা সেশন করবে, এই প্ল্যানটা করা ঠিক হবে না, কারণ এক সেশনে আপনার 30টা ওভার ডিফিকাল্ট এই উইকেটে ব্যাটিং করা। আপনাকে 5-10 ওভার করে আপনাকে 10-15 ওভার বা 1 ঘন্টা করে আপনাকে সেশনটা করতে হবে, মিনিমাম 100 রান যোগ করতে হবে আপনাকে জিততে হলে। কারণ এটা করতে হবে, কারণ আপনি খেয়াল করেন যে গতকালকে মানে আজকে আপনার ওরা যে 99-এর পার্টনারশিপ ছিল, সেটা হলো আপনার ব্ল্যাকউড এবং সিলভার, সেইখানে কিন্তু তারা খুব ইজি ব্যাটিং করেছে। তার মানে ব্যাটসম্যানরা সেট হয়ে গেলে কিন্তু উইকেট খুব ইজি হয়ে যায়, তখন টার্ন আর এগুলো কোনো বিষয় না। তো ওইটি আপনাকে মাথায় রাখতে হবে, এবং আপনাকে অপোনেন্টকে প্রেশার দিতে হলে আপনাকে একটা বিগ স্কোর টার্গেটটা দিতে হবে, এবং এটা মিনিমাম ধরেন 100 আরও 100+ রান করতে হবে। বাট 100+ রান করা তো ডিফিকাল্ট, কারণ আমি একটা পরিসংখ্যানের কথা বলি, ওয়েস্ট ইন্ডিজের সাথে 2018-এ বাংলাদেশ কিন্তু জিতেছিল 64 রানে, সেকেন্ড ইনিংসে 20 উইকেটে বাংলাদেশ স্পিনার নিয়েছিল, কিন্তু সেখানে মজার বিষয় হলো যে বাংলাদেশ 125 রানে কিন্তু অল আউট হয়ে গেছিল সেকেন্ড ইনিংসে, এবং ওরা 139 অল হয়েছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে দুই দলের সেকেন্ড ইনিংস কত ডিফিকাল্ট ছিল ব্যাটিং করা। এই অবস্থাতেই কিন্তু এখন এই টেস্টটা আছে। তার মানে হলো আপনাকে ব্যাটসম্যানটা বললেই রান করতে পারবে, এটা নট ইজি, খুব কঠিন টাস্ক। এটা করতে হলে আপনাকে উইকেট সেট হইতে হবে, উইকেটে খেলতে হবে, আপনাকে মনে রাখতে হবে যে প্রতি বলে তাকে সেট হইতে হবে।
আচ্ছা, আমরা আবারও আলোচনায় আসব। আমাদের স্টুডিওর অন্য প্রান্তে আছেন মাহফুজুল ইসলাম, আবারও তার কাছে আমরা আসতে চাই। মাহফুজ, আপনার কাছে আর কি কি ইনফরমেশন আছে এই ম্যাচকে ঘিরে? কালিব, আলোচনাটি শুনছিলাম, আসিফ ইকবাল যেমনটি বলছিলেন যে নতুন একটা অস্ত্র ইউজ করতে পারে লেগ স্পিনার, যেমন হচ্ছে গিয়ে লেফটি রাইটি কম্বিনেশন রয়েছে, সেখানে কিন্তু মুশফিকুর রহিমকে খুব দ্রুত উইকেটে ফেরত পাঠানোর একটা তাগাদা বা সাজঘরে ফেরত পাঠানোর একটা তাগাদা কিন্তু থাকবে ওয়েস্ট ইন্ডিজের জন্য। একটি বিষয় যে হচ্ছে গিয়ে 6টি সেশন আছে, তার মধ্যে অন্তত 4টি সেশন বাংলাদেশকে ডমিনেট করতে হবে, এবং এই জন্য ইশতিয়াক ভাই যেমনটি বলছিলেন যে প্রথম সেশনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেখানে আসলে উইকেট লুজ করা যাবে না। সেই জায়গাটায় আসলে দেখা যায় যে প্রথম সেশনটা আসলে খুব বেশি ভাইটাল, এবং একই সঙ্গে আজকের যেই সেশনগুলো, বিশেষ করে যে ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং 253 ফর 6, 259 ফর 10, এটা কিন্তু হচ্ছে গিয়ে উইকেটের আচরণটা ওই সময় দেখলে একটু খেয়াল করলে দেখবেন যে হচ্ছে গিয়ে সেখানে কিন্তু যেমনটি বলছিলাম যে তাইজুলের বলে অনেক বেশি ভেরিয়েশন ছিল, মেহেদি মিরাজ এবং হচ্ছে গিয়ে নাইম, তারা কিন্তু হচ্ছে গিয়ে অনেক বেশি ভেরিয়েশন পাচ্ছিল, বলে টার্ন পাচ্ছিল। সেই জায়গাটা থেকে নিশ্চয়ই একটা পরিকল্পনা তাদের ছিল, মমিনুলের নিশ্চয়ই একটা পরিকল্পনা ছিল, তার ফিল্ড সেট আপ দেখে সেমনটাই পরিলক্ষিত হয়। আমরা একটু তাইজুলের কথাটা শুনে আসবো। তাইজুল আসলে ম্যাচ পরবর্তী সময়ে কি বলেছেন এবং তার পরিকল্পনাটা আসলে কি ছিল, সেই জায়গাটা শুনে আবার আলোচনায় ফিরবো। একটু খারাপ হওয়ার কারণে আমরা একটা ইয়ের মধ্যে আসলাম, যে আমরা একটা প্ল্যান করলাম যে আসলে কি করা যায়, যেহেতু পার্টনারশিপ হয়ে যাচ্ছে। তো এমনও তো অবস্থায় যে দেখা যাচ্ছে আমরা একটা ইয়ে করতে পারি, যে জাস্ট কন্টিনিউ জায়গায় বোলিং করতে পারি, তারপরে হয়তো বা ওরা কোনো রিস্ক নিবে আর কি। তো এই প্ল্যানটাই ছিল, আর আমরা ওইভাবে আগাচ্ছিলাম। তো আসলে আর কি আগাইতে আসলে ব্রেক থ্রুটা চলে আসছে। জি, যে গালিব ইবনে রিয়াদ শুনছিলেন যে তাইজুল যেমনটি বলছিলেন যে হচ্ছে গিয়ে ব্রেক থ্রুটা আনা, এবং হচ্ছে গিয়ে সেখানে তাদের যে পরিকল্পনাটা ছিল, এবং একই কাজটা কিন্তু হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ করবে, এবং উইকেটের আচরণটা খুব সম্ভবত, যদি ভুল না করি, সেকেন্ড সেশনটাতে অনেক বেশি ভাইটাল। প্রথম সেশনটা যদি কোনো রকমে পার করতে পারে, সেকেন্ড সেশনটাতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা অনেক বেশি বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য খুব বাজে কিছুই নিয়ে আসতে পারে হয়তোবা, কিন্তু এই সেশনগুলো বাংলাদেশের ডমিনেট করতে হবে, এই কথা আর বলার অপেক্ষা রাখে না। আসিফ ইকবাল, আপনার কাছে একটি প্রশ্ন আমি করতে চাই। সেক্ষেত্রে আপনি লেগ স্পিনারের কথা বললেন, এই উইকেটে কিন্তু হচ্ছে গিয়ে ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি ব্যানার 3 ওভার বোলিং করেছে, 16 রান দিয়েছে, একটি উইকেট নিয়েছে, এবং খুব ইফেক্টিভ ছিল তার স্পটটা। তো এই জায়গাটাকে আপনি কিভাবে আসলে বিশ্লেষণ করবেন? কারণ বাংলাদেশের এরপরে সাকিব আল হাসান যদি না আসে, তারপর লিটন দাস, মেহেদি মিরাজ, তারা ম্যাক্সিমামই যারা হচ্ছে গিয়ে রাইটি ব্যাটসম্যান, তো সেই জায়গাটার থেকে যে হচ্ছে গিয়ে একটা শঙ্কার জায়গা থেকেই যায়। লেগ স্পিনার তো ধরেন সবসময় আসলে একটু রান দিবে, কিন্তু উইকেট টেকার, লেগ স্পিনার অলওয়েজ উইকেট টেকার, এবং তারা কখনো ফুল টাচ করবে, কখনো আর্ম মারবে, কখনো ফ্লিপার করবে। তো সেই জায়গায় আমি বলবো যে বোনার উইকেট ফার্স্ট ইনিংসে যখন বোলিং করেছে, কিছু বল কিন্তু কিক করেছে এবং টার্নও ছিল। তো আমি সেই জন্যই বললাম, তার কারণ হলো আমি বলি যে ক্যারিবিয়ানদের হিস্ট্রি বলে যে তারা এর আগে ছিল তাদের একটা লেগ স্পিনার দেবেন্দ্র বিশ্বু, এই মাঠেই এর আগে যে বাংলাদেশ 125 যে অল আউট হয়েছিল, তখন কিন্তু দেবেন্দ্র বিশ্বকেই বোলিং করিয়েছিল তারা, লেগ স্পিনার 4 উইকেট নিয়েছিল। তো সেই হিসাবে তারা একটা অ্যাডভান্টেজ নিতে পারে, কারণ তাদের কাছে কিন্তু এখন মাত্র 2টা স্পিনার, কর্নেল এবং ওই যে লেফট হ্যান্ড স্পিনার। তো এর সাথে একটা বাড়তি স্পিনার তারা অ্যাড করবে, এবং সেখানে বোনারকে খেলানোটাই খুব বেশি যুক্তিযুক্ত। আসিফ ইকবাল, আপনার কাছ থেকে বিশ্লেষণটি শুনলাম। আমি একটু ইশতিয়াক ভাই আপনার কাছে একটু একটা প্রশ্ন রাখতে চাই। যদি ফার্স্ট সেশনে অনেক একটি ব্রেক থ্রু চলে আসে, আর্লি ব্রেক থ্রু, এবং হয়তোবা যদি কোনো ব্যাটসম্যান আউট হয়ে যান, সেক্ষেত্রে আমরা ক্রিকেটীয় ভাষায় যেটি বলি নাইট ওয়াচম্যান, আমরা আগেও দেখেছি নাইট ওয়াচম্যান ইউজ হতে, সেই জায়গাটায় কি একটা কৌশল আসতে পারে কি বাংলাদেশের ক্ষেত্রে? এখন তো যেহেতু সেটা প্রয়োজন হয়নি, যেহেতু 2 স্পেশালিস্ট ব্যাটসম্যান সকালবেলায় মাঠে নামবে, নাইট ওয়াচম্যানের হয় যদি দিনের শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাটিং করার যদি ডিসাইড করে। বাট আদারওয়াইজ আমার মনে হয় যে আমি এখানে আমার আসিফ যেভাবে এক্সপ্লেন করলো, আমার মনে হয় আমি তার সাথে পুরোপুরি একমত, এই জন্য যে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আমরা যতই বলি না কেন যে 300 রান টার্গেট দেওয়া হচ্ছে, দ্যাট 300 রান করাটা উইল নট বি ভেরি ইজি। আই এগ্রি উইথ হিম 100%। এবং কোন এক সময় বললো যে 270, 80, 90 রানও যদি টার্গেট থাকে ওয়েস্ট ইন্ডিজের জন্য, ইট উইল বি হারকিউলিয়ান টাস্ক টু চেজ ইট। তবে এই 100 রান করতে গিয়ে
এখন যদি তাড়াহুড়া যদি করে, যেটা গালিব জিজ্ঞেস করছিল যে 100 রান করতে গিয়ে কিংবা লিড নিতে গিয়ে যদি তাড়াহুড়া করে, সেটা না করে লক্ষ্যটা থাকতে হবে যে আমরা টি এর আগ পর্যন্ত টি পর্যন্ত যেন আমরা খেলি, তারপরে যদি ডিক্লেয়ার করার যদি এরকম স্কোপ থাকে তো ডিক্লেয়ার করলো, বাট নিশ্চিত করতে হবে অ্যাটলিস্ট মিনিমাম অফ 100 রানস যেন একটা লিড নিয়ে 330 320 330-এর যদি একটা থাকে টার্গেট দেয়, আমার মনে হয় যে এটা ওয়েস্ট ইন্ডিজের জন্য খুবই একটা কষ্টকর ব্যাপার হবে। এবং তাইজুল এবং যার বাকি দুইজন স্পিনার আছে, সব মিলে 3 জন স্পিনার, they'll make life difficult for West Indies. আমি একটি লাস্ট প্রশ্ন করেই হচ্ছে গিয়ে এই মূল স্টুডিওতে ফিরবো, সেটা হচ্ছে কি কেমার রোচকে কি আরো ভয়ঙ্কর ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা আছে কি সেকেন্ড ইনিংসে বাংলাদেশের? শ্যানন গ্যাব্রিয়েল তো ভালোই বোলিং করলো নাকি, বলের গতিটা একটু বেশি 140 এভারেজে সবসময় করছে, তো কেমার রোচ একটু এফেক্টিভ বেশি, কারণ কেমার রোচের রিভার্স সুইংটা ভালো আছে। কেমার রোচের ইনকামিংটা, যেটা তামিমেদেরকে সবসময় ইনকামিং ডেলিভারিটা একটু ডিফিকাল্ট, এবং ইনকামিং ডেলিভারি এই সমস্ত উইকেটে যেখানে বল লো হয় সেখানে আসলে এলবির চান্স খুব বেশি থাকে, এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের ম্যাক্সিমামে দেখবেন যে লেগ বিফোরে যে লাইন লেন্থ মিস করলে লেগ বিফোর হচ্ছে, তো সেই জায়গায় আমি মনে করি যে কেমার রোচ এফেক্টিভ হইতে পারে। যখন এই বিষয়টা উঠলো তখন আপনি আরেকটু যুক্ত করে দিতে পারেন যে আজকে কিন্তু সাদমানের আউটটা কিন্তু শ্যানন গ্যাব্রিয়েলের যে বলে, এটাকে কিন্তু যুক্ত করতে পারেন না। অবশ্যই, তো ওরা আসলে একটা দুইটা বল এখানে আসলে কি পেস বোলার একটু ক্রিটিক্যাল হয়, এই জন্য তারা কখনো ফুল টাচ টাইপের বল, কখনো ফুলার লেন্থ বল করে, কখনো শর্ট বল করে, আর এই জায়গায় শর্ট বল করলে ম্যাক্সিমাম সময় কিন্তু বুক হাইট বা চেস্ট হাইটে উঠে সেই জায়গায় কিন্তু, বাট ক্যারিবিয়ান পেস বোলার স্পেশালি শ্যানন গ্যাব্রিয়েল সে কিন্তু শর্ট বল করে, সেটা হলো হেড হাইট বা চেস্ট হাইট, সেটা ডিফিকাল্ট হয়, যেটা সাদমানের জন্য ডিফিকাল্ট ছিল, আর এটা সে ব্লাইন্ড হয়ে গিয়েছিল, আমি যেটা দেখেছি ব্লাইন্ড হয়ে গেছিল। তো সব মিলিয়ে আমি বলবো যে শ্যানন গ্যাব্রিয়েল যে কেমার হচ্ছে এফেক্টিভ হবে, আর স্পিনার অনেক বিষয়, এবং যে জোমেল যে লেফট আর্ম ওয়ারিকানকে খেলাটা একটু ডিফিকাল্ট হবে কালকে। মাহফুজ, এই আপনার কাছ থেকে আবার ফিরে আসলাম আলোচনায়। আমরা চাই যে বাংলাদেশ আসলে তার যে সেকেন্ড ইনিংসে যেটা শুরু হয়ে গেছে বাংলাদেশের জন্য, আমরা চাই কালকে সেটা বাংলাদেশ অনেক ভালো একটা শুরু করবে। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে ছোট্ট একটি বিরতি আবারও নিতে হচ্ছে। দর্শক, ম্যাচ অ্যানালাইজ হচ্ছে আরও একটি বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 এর ম্যাচ অ্যানালাইসিসে। সঙ্গে আছেন আসিফ ইকবাল, সাংবাদিক, এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আমি যদি শুরুতে আসি যে একজনকে নিয়ে অফ এয়ারে আলোচনা হচ্ছিল, শান্তকে নিয়ে। আমার আসলে জানার আগ্রহ, যাকে নিয়ে আসলে সাকিবকে 3 নম্বরে ওয়ানডের হিসাব চলে গেছে পেছনে, কিন্তু টেস্টেও সে আসলে তার কতটুকু, তার যে আমরা জানি যে সে ফার্স্ট ক্লাসে অনেক ভালো একজন ক্রিকেটার, আন্তর্জাতিক ম্যাচে কি আসলে সবসময় আন্তর্জাতিক ম্যাচে এসেই কি তার এক্সপিরিয়েন্স দরকার হবে? আসলে এই সংস্কৃতি থেকে আমরা আসলে কবে বের হয়ে আসবো, যেখানে ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ, সবকিছু অনেক আলোচনা হবে সেই পেছনে গেলে, কিন্তু কতটুকু মনে হয় শান্ততার জায়গাটা দিতে পারে? প্রশ্নটা আসলে কি সাকিব নাম্বার 3 আর নাম্বার 6 ব্যাটিং এর জন্য আমি বলতেছি, সেই জন্য কিন্তু প্রশ্নটা আসছে, কারণ সাকিব ওয়ান ডেতে নাম্বার 3 ব্যাটিং করে, টেস্টে সব 5-6 ব্যাটিং করে, আর শান্ত সাধারণত টেস্টে নাম্বার 3। টেস্ট ক্রিকেট একটু ডিফারেন্ট টাইপের খেলা, বল গেম, এটা লম্বা সেশন, 50 ওভারের ম্যাচে ওয়ান ডেতে কিন্তু লম্বা সেশনটা ভালো ব্যাটসম্যানদের কিন্তু উপরে খেলায়, অ্যাটাকিং মোডে থাকে, যারা রান করবে ম্যাচুর তাদেরকে। তো শান্তর তুলনায় সাকিব কিন্তু অনেক ম্যাচুর, এবং তার কিন্তু অলরেডি সে প্রুভেন যে ইজ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান বাংলাদেশে। আর শান্তরা কিন্তু সুইং, কারণ টেস্টে কিন্তু সুইংটা খেলতে হয়, লিফট করতে হয়, বল ছাড়তে হয়, বল দেখে খেলতে হয়। তো শান্ত ভেরি ইয়াং গাই, ভেরি ইয়াং চ্যাপ, তার সময় আছে, অনেক সময় আছে। সাকিবরা শুরুতে কিন্তু এরকমই সার্ভাইভ করেছে। তা আমি মনে করি যে শান্তকে যদি সময় দেওয়া হয় আরও, আমার মনে হয় যে বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান হবে আফটার 5 ইয়ার্স। আমি আরেকজন ব্যাটসম্যান নিয়ে কথা বলতে চাই, লিটনকে নিয়ে কথা বলতে চাই, যে ওয়ান ডেতে ওপেনিং ব্যাটসম্যান এবং টেস্টে এসে খেলতেছে এই 5-6 এরকম একটা পজিশনে। আসলে তার ক্যারিয়ারের ব্যাপারটা যে আমি ওয়ান ডেতে একটা সময় আর টেস্টে, কারণ আমরা জানি যে ওয়ান ডেতে সবসময় ওই ব্যাটসম্যানরা কিন্তু পেস বলারদের মোকাবেলা করে থাকে, ওপেনিং ব্যাটসম্যানরা, এই সময় এসে আবার টেস্টে এরকম একটা পজিশনে খেলা, আসলে বিষয়টা কি অন্যরকম? না, আমরা সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকরের মতো প্লেয়ারদেরকে আমরা দেখেছি ওয়ান ডেতে ওপেন করে, আর টেস্ট ক্রিকেটে গিয়ে 5-6 খেলে। সুতরাং এই প্লেয়ারদের মধ্যে সেই সামর্থ্যটা রয়েছে। লিটন দাস, সৌম্য সরকারকেই দেখি না কেন, সৌম্য সরকার কিন্তু তার জায়গাটা কিন্তু প্রুভ করতে পারেনি। টেস্টেও আমরা ওপেন করতে দেখেছি, আমরা বোধ করি আমরা ওয়ানডেতে দেখেছি, এবং টেস্টেও নিচে খেলতে দেখেছি, ওয়ানডেতেও নিচে খেলতে দেখেছি। সো দিস প্লেয়ার্স, লাইক আই এগ্রি উইথ আসিফ, যে
শান্ত ইজ এ ট্রেমেন্ডাস প্রসপেক্ট। শান্ত, লিটন দাস এবং সৌম্য সরকার, আরও মেহেদী হাসান মিরাজ ইজ দি অনলি প্লেয়ার যে কিনা কনসিস্টেন্টলি বোলিং ব্যাটিং তার একটা স্বাক্ষর রেখেই যাচ্ছে। এখন সাকিব, মুশফিক, তামিম এদের যাওয়ার পরে এই প্লেয়ারদের কিন্তু অনেক মানে দায়িত্ব আসবে। তো ইট ইজ আপ টু দেম যে হাউ সিরিয়াস দে আর, এবং দায়িত্বটা নেওয়ার যে ব্যাপারটা এটা তাদের মধ্যে আসতেই হবে কোনো না কোনো সময়। এই ইনকনসিস্টেন্ট বলে আজকে এই প্রশ্নটা, যে শান্তর প্রশ্ন নিয়ে এখন খেলা নিয়ে এখন প্রশ্নটা উঠছে। বাট আদারওয়াইজ হি ইজ এ ট্রেমেন্ডাস প্রসপেক্ট, ট্রেমেন্ডাস প্লেয়ার। এবং এরাই কিন্তু আগামীতে, মুসাদ্দেক আরেকটা প্লেয়ার, এরাই কিন্তু আগামীতে সার্ভিস দেবে। আমি তো এই 4টা প্লেয়ারের কথা বললাম, এরা ভালো করেই জানে যে আন্ডার 19-এর অনেক প্লেয়ার আছে যারা কিন্তু পেতে আছে। বেশি ইনকনসিস্টেন্সি যদি বজায় রাখে বেশি দিনকার জন্য, তাদের জায়গা দখল করে নিতে আসলে সময় লাগবে। অ্যাবসলিউটলি। আমরা দুইজনের কাছে যদি 30 সেকেন্ড করে আসলে সময় নেই, যে কি মনে হচ্ছে কালকে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কেমন দল, কি দল পাঠালো, সেগুলো আলোচনায় যাব না। পুরোপুরি আমরা যদি সহজ চোখে যদি দেখতে চাই, ম্যাচ কি বাংলাদেশের দিকে কতটুকু হেলে আছে কিংবা ওয়েস্ট ইন্ডিজের দিকে কতটুকু? আমি আসিফ ইকবালের 2টা কথা আমি নিয়ে আসি। ওর 2টা কথা খুব আমার কাছে উল্লেখযোগ্য মনে হচ্ছে। একটা হচ্ছে যে ইউ হ্যাভ টু স্কোর দিস 100 রান স্কোর করা উইল নট বি ইজি। সেকেন্ডলি, অনেক সময় দেখা যায় যে ব্যাটিং করতে গিয়ে পার্টনারশিপ হয়, উইকেট লুকস ইজি, উইকেটে যে খুব বেশি বাঘ কিংবা খুব বেশি ট্রাবল দিচ্ছে ব্যাটসম্যান, তা কিন্তু একটা পর্যায়ে মনে হয় যে ইটস বিকাম এন ইজি উইকেট। তো সেটা কোনো একটা সময় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে গিয়ে দেখা যেতে পারে। এবং যেটা বললো গেল 2018 সালে, তখন আমি ওই কমেন্ট্রি করছিলাম, আই রিমেম্বার দ্যাট বিশু গট 4 উইকেটস এবং বাংলাদেশ কম রান করেছিল, ওয়েস্ট ইন্ডিজও কম রান করেছিল, এবং বাংলাদেশকে সেটা জিততে অত সহজ হয়নি। 64 রান যে জিতেছে ঠিকই, তো এই ধরনের কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হলেও হতে পারে। সো ইট মে নট বি ভেরি ইজি ফর বাংলাদেশ। আসিফ ভাই? না, সেটা তো অবশ্যই, ধরেন সময় যাবে, উইকেট ভাঙবে, তো ডিফিকাল্ট। তবে আমার একটা কথা হলো যে বাংলাদেশের ব্যাটসম্যানদের হারিয়েও যাবে না, তাদেরকে স্কোরবোর্ডে রান সচল করতে হবে, সেটা প্ল্যান ওয়াইজ করতে হবে। তবে আমি আজকে 3য় দিন শেষে আমি বলবো যে বাংলাদেশ 65 to 70% বাংলাদেশ কিন্তু উইনিং সিটে বসে আছে। বাট অন্য কিছু না হলে যদি বাংলাদেশ ডিজাস্টার না হয়, কালকে ফার্স্ট সেশনে 15-20 রানের ভিতর যদি পড়ে না যায়, তাহলে আমি বলবো যে বাংলাদেশের পাল্লা কিন্তু 60-70%। আমরাও চাই যে বাংলাদেশ অবশ্যই এই ম্যাচটা আসলে জিতুক, এবং সেই বাংলাদেশের জেতাই উচিত রাস্তায় রয়েছে বাংলাদেশ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। সেই সাথে ধন্যবাদ সহকর্মী মাহফুজ ইসলাম আপনাকেও। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের ম্যাচ অ্যানালাইসিসে। কালকেও আমরা হাজির হব। ধন্যবাদ।